নমস্কার বন্ধুরা, আমি আর আমার বোন আর আমার এক বান্ধবী মিলে আমরা সাগরদ্বীপ বেড়াতে গিয়েছিলাম। সেই সাগরদ্বীপের অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন। আর সাগরদ্বীপের সঙ্গে তো আমাদের সকলেরই পরিচয় আছে। সাগরদ্বীপ মানে হচ্ছে গিয়ে গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থল, যেটাকে আমরা গঙ্গাসাগর বলে থাকি। পৌষ মাসের শেষে মকর সংক্রান্তির দিন সাগরদ্বীপে কপিল মুনির মন্দির ঘিরে লক্ষ লক্ষ পুণ্যার্থী সারা পৃথিবী থেকে উপস্থিত হয়। গঙ্গাসাগর তীর্থযাত্রা পৃথিবীর অন্যতম প্রাচীন এক জমায়েত। কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে পুণ্য স্নান ও বিরাট মেলা বসে। সেখানে আর্য অনার্য সভ্যতা মিলেমিশে একাকার হয়ে যায়। কিন্তু যে কপিল মুনির আশ্রমকে ঘিরে এই মেলা বসেন, কে ছিলেন সেই কপিল মুনি, যার কথায় শ্রীকৃষ্ণ গীতাতে উল্লেখ করেছেন? ভারতীয় দর্শনের আস্তিক শাখার সাংখ্য দর্শনের প্রবর্তক ছিলেন কপিল মুনি। আর বেদ উপনিষদের যে দার্শনিক তত্ত্ব তা ব্যাখ্যা করা আমার সাধ্যাতীত। আমি শুধু কপিল মুনির পরিচয় দেওয়ার জন্য যতটুকু পারবো সেটুকুই উল্লেখ করব। সাংখ্য দর্শনে এক বিরাট পুরুষের কথা বলা হয়েছে, যিনি চৈতন্যময় এক পরম সত্তা। তিনি স্বাধীন, মুক্ত এবং ইন্দ্র উপলব্ধির বাইরে। আর প্রকৃতিকে বলা হয়েছে জড় রূপে সত্য, রজ ও তম, এই ত্রিগুণের আধার। সাংখ্য দর্শনে চৈতন্য ও জড় জগতের মধ্যে একটা আধ্যাত্মিক সীমা উল্লেখ করা হয়েছে। এ তো গেল দর্শনের কথা। যুগ যুগ ধরে একটা পৌরাণিক কাহিনীও প্রচলিত বিশ্বাস আকারে সাধারণ মানুষের কাছে এই জায়গাটার মাহাত্ম্যটাকে আরো বেশি আপন করে তুলতে সাহায্য করেছে। আমরা জানি রামচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন সাগর রাজা। তিনি শত অশ্বমেধ যজ্ঞ করবার একটা সিদ্ধান্ত গ্রহণ করেন। ইন্দ্র এতে খানিকটা ভয় পেয়ে যান। যদি শত অশ্বমেধ যজ্ঞ করে ফেলতে পারেন সাগর রাজা, তাহলে তিনি ইন্দ্রের সমকক্ষ প্রায় হয়ে উঠবেন। তিনি খানিকটা ভয় পেয়ে যান। এবার সাগর রাজার শত অশ্বকে কপিল মুনির আশ্রমে তিনি লুকিয়ে রাখেন। ইন্দ্রই এই কাজটা কৌশলে করেছিলেন, যাতে যজ্ঞটাকে বন্ধ করা যায়। এবার যজ্ঞের অশ্ব খুঁজে না পেয়ে ক্রুদ্ধ সাগর রাজা তার 60,000 পুত্রকে সেই ঘোড়ার সন্ধানে পাঠিয়ে দিলেন। এবার সাগর রাজার পুত্ররা চারিদিক খুঁজতে খুঁজতে এসে কপিল মুনির আশ্রমে পৌঁছলেন। এবং তিনি, কপিল মুনি সম্পর্কে তো আমরা জানি, তিনি একজন মহান তপস্বী, সিদ্ধ পুরুষ। তারা কপিল মুনির ধ্যান কোনোভাবে বিঘ্নিত করে। এতে কপিল মুনি ভীষণ ক্রুদ্ধ হয়ে পড়েন এবং সাগর রাজার পুত্রদের তিনি ভস্ম করে দেন। বহু বছর পরে সাগর রাজার বংশধর অংশুমান অশ্বটিকে খুঁজে পেয়েছিলেন
এবং অংশুমানের অনুরোধে কপিল মুনি যজ্ঞের অশ্বটিকে ছেড়ে দেন। কপিল মুনি অংশুমানকে বলেছিলেন, গঙ্গার পবিত্র জলে শ্রাদ্ধ কাজ করলে সাগর রাজার যে পুত্ররা নরকে বসবাস করছে তাদের আত্মা মুক্ত হবে এবং শান্তি পাবে। এবার অংশুমান এবং তার পুত্র দিলীপ খুব চেষ্টা করেছিলেন গঙ্গাকে মর্তে আনবার জন্য, কিন্তু তারা সে সুযোগ পায়নি বা তাদের দ্বারা সেটা সম্ভব হয়নি। এবার দিলীপের পুত্র ভগীরথ তিনি ব্রহ্মা বিষ্ণুর আরাধনা করে গঙ্গাকে মর্তে আনার অনুমতি পান এবং ভগীরথ পথ দেখিয়ে গঙ্গাকে মর্তে আনেন। এবং এই যে সাগর দ্বীপ যেখানে গঙ্গা এবং সাগর এসে মিলিত হয়েছে, সেইখানে এবার এই গঙ্গার জলে যে সাগর রাজার যে সন্তানরা ভস্ম হয়ে গিয়েছিল তারা পূর্ণ হয়, পবিত্র হয় এবং তারা মুক্তি পায় নরক যন্ত্রণা থেকে। সেই সময় থেকেই এই বিরাট মেলা বা এই একটা মকর সংক্রান্তির দিন পৌষ মাসের এটা একটা উৎসব আকারে ভারতবর্ষের মানুষ একদম সাধারণ থেকে সাধারণ মানুষ এই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে আনন্দ অনুভব করে এবং পুণ্য অর্জন করার প্রত্যাশায় তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হয়। তো আমাদের এবার সেই সৌভাগ্যটা হয়েছিল সেই পবিত্র স্থানে যাওয়ার। যদিও আমরা মকর সংক্রান্তি উপলক্ষে যাইনি, কারণ ওই সময় এত ভিড় হয়, ওখানে যাওয়া আমাদের পক্ষে একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। কিন্তু বহুদিন ধরেই আমাদের খুব ইচ্ছে ছিল আমরা জায়গাটিকে দর্শন করব, কপিল মুনির আশ্রমটা যাব এবং জায়গাটার মাহাত্ম্যটা এত জেনেছি, জায়গাটাকে দর্শন করব। আমরা এবার এদিন এই দর্শনটা করলাম এবং আপনাদের সঙ্গে আমার এই অভিজ্ঞতাটুকুও বা আমি যা জেনেছি সেটা শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন।